শ্বশুরজি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, সবাই বাড়ি ফিরে গেছে, কিন্তু আমি একা রাতেকার পাশে আছি। মধ্যরাতে তিনি আমার হাত চেপে ধরে বললেন তিনি আমাকে ছাড়া বাঁচতে পারবেন না, এবং যদি তিনি সুস্থ হন তবে তিনি আমার সাথে পালিয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোম্যাটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুদের, আমার নাম মৌসুমী সেনগুপ্ত। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম দেবব্রত সেনগুপ্ত, বয়স ৫৩ বছর। আমাদের ২ সন্তান, রুদ্র আর তন্নি। রুদ্র ২১ বছর বয়সী ইউনিভার্সিটিতে পড়ে, তন্নি ১৪ বছর বয়সী স্কুলে যায়। শ্বশুরজি হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন। ডাক্তার বললেন কেউ রাতে থাকতে হবে। স্বামী বলল, তুমি থাকো, আমি কাল সকালে আসব। শাশুড়ি বয়সের কারণে বাড়ি ফিরে গেলেন। রাত ১২টার দিকে ওয়ার্ডে শুধু আমরা দুজন জেগে, বাকি রোগীরা ঘুমিয়ে। নার্স মাঝে মাঝে রাউন্ড দিয়ে যাচ্ছে। শ্বশুরজি শুয়ে আছেন, আমি পাশের চেয়ারে বসে। হঠাৎ তিনি আমার হাত ধরলেন। বৌলা, ফিসফিস করে ডাকলেন। আমি কাছে গেলাম। কি হয়েছে বাবা, কোথাও ব্যথা করছে? তিনি মাথা নাড়লেন, বললেন, না, শুধু তোমার সাথে কথা বলতে চাই। আমি আরও কাছে গেলাম। তিনি আমার হাত শক্ত করে চেপে ধরলেন। তুমি জানো, তিনি বললেন, আজ যখন আমার বুকে ব্যথা শুরু হলো, আমার প্রথম ভয় ছিল তোমাকে আর দেখতে পারব না। আমি অবাক হলাম। বাবা, আপনি ভালো হয়ে যাবেন, চিন্তা করবেন না। কিন্তু তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তুমি বুঝছ না, আমি তোমাকে না দেখে থাকতে পারি না। তুমি ছাড়া আমার বেঁচে থাকার কোনো মানে নেই। হাসপাতালের সাদা আলো তার মুখে পড়ছিল। তিনি চোখে জল নিয়ে বললেন, আমি যদি সুস্থ হয়ে বাড়ি যাই, আমি তোমাকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাব, দূরে কোথাও, যেখানে আমরা দুজন একসাথে থাকতে পারব। তুমি কি আমার সাথে আসবে? আমার বুক কেঁপে উঠল। তার এত দুর্বল কণ্ঠস্বর, এত আবেগ। মনে হলো তিনি সত্যিই আমাকে ভালোবাসেন। একটা মিষ্টি অনুভূতি ছড়িয়ে গেল মনে। কিন্তু আমি হাত ছাড়িয়ে নিয়ে বললাম, বাবা, এখন বিশ্রাম নিন, এসব ভাবনা আপনার স্বাস্থ্যের জন্য ভালো না। তিনি আমার হাত আরও শক্ত করে ধরলেন। না, শুনো আমার কথা। তুমি জানো না আমি কি বলতে চাইছি। আমার কাছে একটা গোপন কথা আছে, একটা রহস্য যা আমি কাউকে বলিনি। কিন্তু আজ যদি আমি মারা যাই, তাহলে সেই রহস্য আমার সাথেই চলে যাবে, এবং তখন তুমি, তোমার স্বামী, আমার নাতি-নাতনি সবাই বিপদে পড়ে যাবে। আমি একটু ভয় পেলাম। কি রহস্য বাবা? আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। তিনি বললেন, শুনো, আমার বাবা, মানে তোমার শ্বশুরজির বাবা, তিনি ছিলেন একজন প্রত্নতত্ত্ববিদ। তিনি একসময় রাজস্থানের এক প্রাচীন রাজবাড়ির খনন কাজে অংশ নিয়েছিলেন। সেখানে তিনি একটা অদ্ভুত মূর্তি খুঁজে পেয়েছিলেন, একটা কালো পাথরের মূর্তি, যার চোখ দুটো লাল রুবি পাথর দিয়ে তৈরি। সেই মূর্তিটা দেখতে ছিল একটা অর্ধেক মানুষ আর অর্ধেক সাপের মতো, খুবই ভয়ঙ্কর। আমি গিলে ফেললাম। তারপর তিনি বললেন, সেই মূর্তিটা নিয়ে খুব অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। যে সেই মূর্তিটা স্পর্শ করত, তারা সবাই অসুস্থ হয়ে পড়ত। কেউ কেউ মারা পর্যন্ত গিয়েছিল। খনন কাজের প্রধান বিজ্ঞানী একদিন রাতে হঠাৎ পাগল হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন যে মূর্তিটা তাকে স্বপ্নে দেখা দিচ্ছে এবং তাকে হত্যা করতে বলছে। আমার শরীর শীতল হয়ে গেল। তাহলে দাদু কি করলেন? শ্বশুরজি বললেন, আমার বাবা ভয় পেয়ে গেলেন। তিনি বুঝলেন এই মূর্তিটা কোনো সাধারণ জিনিস নয়, এটা সম্ভবত কোনো প্রাচীন অভিশপ্ত বস্তু। তিনি নির্ধারণ করলেন যে এই মূর্তিটা তিনি সরকারের হাতে দেবেন না, কারণ তাতে আরও মানুষের ক্ষতি হতে পারে। তাই তিনি গোপনে সেই মূর্তিটা নিয়ে এসে আমাদের পুরনো বাড়িতে একটা গোপন ঘরে লুকিয়ে রাখলেন। আমি জিজ্ঞাসা করলাম, কোথায় সেই গোপন ঘর? তিনি বললেন, পুরনো বাড়ির দোতলায় পুজোর ঘরের পেছনে একটা দেয়াল আছে। সেই দেয়ালে একটা গোপন দরজা আছে। দরজাটা খুলতে হলে দেয়ালের একটা বিশেষ ইট টিপতে হবে, তৃতীয় সারির সপ্তম ইট। সেটা টিপলে দরজা খুলে যাবে। ভেতরে একটা ছোট্ট কামরা, সেখানে একটা কাঠের বাক্সে সেই মূর্তি রাখা আছে। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু বাবা, আপনি আমাকে এসব কেন বলছেন? তিনি বললেন, কারণ আমার বয়স হয়েছে, আমি জানি না আর কতদিন বাঁচব, আর সেই মূর্তিটা যদি কখনো কেউ ভুল করে খুঁজে পায়, তাহলে ভয়ঙ্কর বিপদ হবে। তোমাকে আমি এই রহস্য বলছি, কারণ তুমি আমার পরিবারের অংশ।
তোমার স্বামী, আমার ছেলে, সে এসব বিশ্বাস করবে না, সে খুব যুক্তিবাদী মানুষ, কিন্তু তুমি মেয়ে মানুষ, তুমি এসব ব্যাপারে বিশ্বাস করো। আমি বললাম, তাহলে সেই মূর্তিটার কি করা উচিত? তিনি বললেন, কখনোই সেই মূর্তি স্পর্শ করো না, কখনোই সেই ঘরে ঢুকো না। কিন্তু যদি কখনো দরকার পড়ে, যদি কখনো আমাদের পরিবারের ওপর কোনো বিপদ আসে, তাহলে সেই মূর্তির চোখের রুবি পাথর দুটো খুলে নিয়ে একটা নদীতে ফেলে দিতে হবে, তাহলে মূর্তির শক্তি নষ্ট হয়ে যাবে। এমন সময় নার্স এসে ঢুকল। শ্বশুরজি চুপ হয়ে গেলেন। নার্স তার চেক আপ করে চলে গেল। আমি ভাবলাম, এসব কি সত্যি, নাকি শ্বশুরজি অসুস্থ থাকার কারণে হ্যালুসিনেশন দেখছেন? কিন্তু পরের দিন সকালে যখন স্বামী এলো, আমি তাকে এ ব্যাপারে কিছুই বললাম না। ভাবলাম, দেখি কি হয়। শ্বশুরজির অবস্থা ধীরে ধীরে ভালো হতে লাগল। 3 দিন পর তাকে ছেড়ে দেওয়া হলো। বাড়ি ফিরে আমি আর শ্বশুরজির মধ্যে একটা অদ্ভুত বোঝাপড়া তৈরি হল। মাঝে মাঝে আমরা চোখাচোখি হলে তিনি একটা অর্থপূর্ণ দৃষ্টিতে তাকাতেন, যেন বলছেন, তুমি মনে রেখেছ তো আমার কথা। প্রায় 2 মাস কেটে গেল। একদিন শাশুড়ি বললেন, আমরা সবাই মিলে পুরনো বাড়িতে যাব, সেখানে একটা পুজো দিতে হবে, আমাদের পূর্বপুরুষদের স্মরণে। আমি রাজি হলাম। সেই শনিবার আমরা সবাই পুরনো বাড়িতে গেলাম। বাড়িটা অনেক পুরনো, দোতলা একটা বিশাল বাড়ি। অনেক দিন কেউ থাকে না বলে একটু জরাজীর্ণ হয়ে গেছে, কিন্তু এখনও মজবুত। পুজোর পর সবাই নিচে বসে গল্প করছিল। আমি একটু বাথরুমে যাব বলে ওপরে উঠলাম। দোতলায় গিয়ে দেখলাম পুজোর ঘর। ঘরটায় ঢুকে চারদিকে তাকালাম। পেছনে একটা পুরনো দেয়াল। আমি কাছে গেলাম। দেয়ালটা খতিয়ে দেখতে লাগলাম। 3য় সারির সপ্তম ইট। আমি গুনতে লাগলাম, 1, 2, 3, 4, 5, 6, 7। পেয়ে গেলাম। আমার হাত কাঁপছিল। আমি কি সত্যি সেই ইট চাপব? কিন্তু কৌতূহল আমাকে পেয়ে গেল। আমি ধীরে ধীরে সেই ইটটা চাপলাম। প্রথমে কিছু হলো না, তারপর একটা ক্লিক শব্দ হলো। দেয়ালের একটা অংশ ধীরে ধীরে সরে গেল। একটা অন্ধকার পথ দেখা গেল। আমার বুক ধকধক করছিল। আমি মোবাইলের টর্চ জ্বালিয়ে ভেতরে ঢুকলাম। একটা ছোট্ট কামরা, প্রায় 10 ফুট বাই 10 ফুট। মাঝখানে একটা পুরনো কাঠের টেবিল, টেবিলের ওপর একটা কাঠের বাক্স। বাক্সটা খুব পুরনো, কারুকাজ করা। আমি কাছে গেলাম। বাক্সের ওপর ধুলো জমে গেছে। আমি ধুলো সরিয়ে বাক্সটা খুললাম। ভিতরে একটা কালো পাথরের মূর্তি, সত্যিই ভয়ঙ্কর দেখতে। অর্ধেক মানুষ, অর্ধেক সাপ, আর দুটো চোখে দুটো লাল রুবি পাথর জ্বলজ্বল করছিল। হঠাৎ আমার মনে হলো মূর্তিটা আমার দিকে তাকিয়ে আছে। একটা ঠান্ডা হাওয়া বইল। আমি ভয় পেয়ে পিছিয়ে গেলাম, কিন্তু সেই মুহূর্তে আমার পায়ে কিছু একটা লাগল। আমি নিচে তাকালাম। মেঝেতে একটা পুরনো চামড়ার ডায়েরি পড়ে আছে। আমি ডায়েরিটা তুলে নিলাম। প্রথম পাতায় লেখা, দীনবন্ধু সেনগুপ্তের ব্যক্তিগত ডায়েরি, 1943। এটা আমার দাদুর ডায়েরি। আমি পাতা উল্টোতে লাগলাম। সেখানে লেখা ছিল সেই মূর্তি নিয়ে, কিভাবে তিনি এটা পেয়েছিলেন, কি কি অদ্ভুত ঘটনা ঘটেছিল, সবকিছু। আমি পড়তে লাগলাম। দাদু লিখেছিলেন, এই মূর্তিটা প্রায় 800 বছরের পুরনো। এটা ছিল একটা তান্ত্রিক মন্দিরের মূল মূর্তি। সেই মন্দিরে নরবলি দেওয়া হতো। এই মূর্তির সামনে শত শত মানুষকে হত্যা করা হয়েছিল। তাদের রক্ত মূর্তিতে ঢালা হতো। সেই কারণে এই মূর্তিতে একটা অশুভ শক্তি জমা হয়ে গেছে। যে কেউ এই মূর্তির কাছে থাকলে তার উপর সেই অশুভ শক্তি প্রভাব ফেলে। আমি আরও পড়লাম। দাদু লিখেছিলেন, আমি এই মূর্তিটা ধ্বংস করতে চেয়েছিলাম, কিন্তু একজন সাধু আমাকে বলেছিলেন, এই মূর্তিটা ধ্বংস করা যাবে না, কারণ এটা ধ্বংস করলে এর ভিতরের অশুভ শক্তি মুক্ত হয়ে যাবে এবং আরও ভয়ঙ্কর কিছু ঘটবে। একমাত্র উপায় হল এই মূর্তিটা এমন একটা জায়গায় লুকিয়ে রাখা যেখানে কেউ এটা খুঁজে পাবে না। আর যদি কখনো এই মূর্তিটা সক্রিয় হয়ে যায়, তাহলে এর চোখের রুবি দুটো খুলে নিয়ে প্রবাহমান জলে ফেলে দিতে হবে, তাহলে এর শক্তি কমে যাবে। হঠাৎ নিচ থেকে স্বামীর ডাক শুনলাম, মৌসুমী, তুমি কোথায়? আমি চমকে উঠলাম। আমি তাড়াতাড়ি ডায়েরিটা নিয়ে বাক্সটা বন্ধ করে দিলাম। দরজা দিয়ে বের হয়ে আবার সেই ইঁট চাপলাম। দেয়াল বন্ধ হয়ে গেল। আমি দৌড়ে নিচে নেমে এলাম। স্বামী বলল, তুমি কোথায় ছিলে এতক্ষণ? আমি বললাম, বাথরুম গিয়েছিলাম, তারপর একটু উপরে ঘুরছিলাম, পুরনো বাড়ি দেখছিলাম। সেই রাতে বাড়ি ফিরে আমি ডায়েরিটা লুকিয়ে রাখলাম।
পরের দিন থেকে আমি পুরো ডায়েরিটা পড়া শুরু করলাম। দাদু খুব বিস্তারিত লিখেছিলেন, সেই মূর্তি নিয়ে, তার ইতিহাস নিয়ে, তার শক্তি নিয়ে। আমি যতই পড়ছিলাম ততই ভয় পাচ্ছিলাম। দাদু লিখেছিলেন, এই মূর্তিটার একটা বিশেষ ক্ষমতা আছে। যদি কেউ এই মূর্তির সামনে তার রক্ত ফোঁটা দেয়, তাহলে সে মূর্তির সাথে সংযুক্ত হয়ে যায়। তখন মূর্তি তার মনের ইচ্ছা পূরণ করতে পারে। কিন্তু বিনিময়ে সে ব্যক্তিকে একটা বড় মূল্য দিতে হয়। তার আয়ু কমে যায়, অথবা তার প্রিয়জনদের ওপর বিপদ আসে। আমি পড়ে শিউরে উঠলাম। দাদু আরও লিখেছিলেন, আমি এই মূর্তিটা নিয়ে অনেক গবেষণা করেছি এবং আমি জানি এই মূর্তিটা কিভাবে নিষ্ক্রিয় করতে হয়। কিন্তু আমি চাই না আমার পরিবারের কেউ এই মূর্তির কাছে যাক। তাই আমি এটা লুকিয়ে রেখেছি। শুধুমাত্র জরুরি প্রয়োজনে এই মূর্তিটা ব্যবহার করা যেতে পারে, কিন্তু সেটা অত্যন্ত বিপজ্জনক। পরের কয়েক সপ্তাহ স্বাভাবিকভাবে কাটল, কিন্তু আমার মনে সবসময় সেই মূর্তির কথা ঘুরপাক খাচ্ছিল। একদিন রুদ্র বাড়িতে এসে বলল, মা, আমার একটা বড় সমস্যা হয়েছে। আমার ইউনিভার্সিটিতে একটা গ্রুপ অফ ছেলে আমার পিছনে লেগেছে। তারা আমাকে মারধর করার হুমকি দিচ্ছে। আমি বললাম, কেন, কি হয়েছে? রুদ্র বলল, আমি একটা ছাত্র সংসদের নির্বাচনে দাঁড়িয়েছিলাম। তারা চাই আমি নির্বাচন থেকে নাম প্রত্যাহার করি, কিন্তু আমি করব না। আমি চিন্তিত হয়ে পড়লাম। আমি স্বামীকে বললাম। স্বামী বলল, চিন্তা করো না, আমি ইউনিভার্সিটির কর্তৃপক্ষের সাথে কথা বলবো। কিন্তু পরের দিন রুদ্র বাড়ি ফিরল রক্তাক্ত অবস্থায়। তারা তাকে মারধর করেছে। আমার হৃদয় ভেঙে গেল। আমি কাঁদতে লাগলাম। স্বামী পুলিশে রিপোর্ট করল, কিন্তু পুলিশ তেমন কিছু করল না। সেই ছেলেগুলো খুব প্রভাবশালী, তাদের বাবারা রাজনীতিবিদ। রাতে আমি ঘুমোতে পারলাম না। হঠাৎ আমার মনে পড়ল সেই মূর্তির কথা। দাদু লিখেছিলেন যে মূর্তির সামনে রক্ত দিলে সেই ইচ্ছা পূরণ করতে পারে। আমি কি সেই মূর্তির কাছে যাব আমার ছেলেকে রক্ষা করার জন্য? না, এটা পাগলামি। আমি নিজেকে বোঝালাম। কিন্তু পরের দিন আরও খারাপ খবর এলো। সেই ছেলেগুলো রুদ্রকে ফোন করে বলল, যদি সে নির্বাচন থেকে নাম না তোলে, তাহলে তারা তার বোন তন্নিকে তুলে নিয়ে যাবে। এবার আমি একেবারে ভেঙে পড়লাম। আমার মেয়ে, তারা আমার মেয়েকে হুমকি দিচ্ছে। আমি স্বামীকে বললাম। স্বামী বলল, আমি আরও উচ্চপদস্থ পুলিশ অফিসারের সাথে কথা বলবো। কিন্তু আমি জানতাম এসব কথাই কিছু হবে না। এই ছেলেগুলো খুব শক্তিশালী। সেই রাতে আমি সিদ্ধান্ত নিলাম, আমি পুরনো বাড়িতে যাব। আমি সেই মূর্তির কাছে যাব। হয়তো সেখানে কোনো উপায় আছে। আমি স্বামীকে বললাম, আমি পুরনো বাড়িতে যাব, কিছু পুরনো জিনিসপত্র আনতে হবে। স্বামী বলল, এত রাতে? আমি বললাম, হ্যাঁ, আমার খুব দরকার, কাল সকালে আসব। আমি একা গাড়ি চালিয়ে পুরনো বাড়িতে গেলাম। রাত প্রায় 11টা। বাড়িটা নির্জন। আমি টর্চ নিয়ে দোতলায় উঠলাম। পুজোর ঘরে গেলাম। সেই ইঁট চাপলাম। দেয়াল খুলে গেল। আমি ভিতরে ঢুকলাম। সেই মূর্তি তখনও সেখানে, কালো পাথরের, লাল চোখ। আমি কাঁপছিলাম। আমি কি করছি? কিন্তু আমার সন্তানদের মুখ মনে পড়ল। রুদ্রের রক্তাক্ত মুখ, তন্নির ভয়ার্ত চোখ। আমি আর ভাবতে পারলাম না। আমি আমার হাতে একটা সূচ দিয়ে খোঁচা দিলাম। রক্ত বেরোল। আমি সেই রক্ত মূর্তির মুখে দিলাম। হঠাৎ পুরো ঘর কাঁপতে লাগল। মূর্তির চোখ দুটো জ্বলে উঠল। একটা ঠান্ডা হাওয়া ঘরের চারদিকে ঘুরতে লাগল। আমি ভয় পেয়ে পিছিয়ে গেলাম। তারপর একটা কণ্ঠস্বর শুনলাম, গভীর, ভয়ঙ্কর। তুমি কি চাও? আমি কাঁপতে কাঁপতে বললাম, আমি চাই আমার সন্তানদের রক্ষা করতে। যারা তাদের ক্ষতি করতে চায়, তাদের থামাতে। কণ্ঠস্বর বলল, তোমার ইচ্ছা পূরণ হবে, কিন্তু তুমি জানো কি মূল্য দিতে হবে? আমি বললাম, যা দিতে হয় দেব, শুধু আমার সন্তানদের বাঁচাও। কণ্ঠস্বর বলল, তাহলে শোনো, আগামীকাল যারা তোমার ছেলেকে হুমকি দিয়েছে, তারা একটা দুর্ঘটনায় পড়বে। তারা আর কখনো তোমার পরিবারের ক্ষতি করতে পারবে না, কিন্তু বিনিময়ে তোমার আয়ু থেকে 10 বছর কেটে যাবে। তুমি রাজি? আমি এক মুহূর্ত ভাবলাম, 10 বছর? কিন্তু আমার সন্তানদের জীবন? আমি বললাম, রাজি। হঠাৎ সবকিছু থেমে গেল। মূর্তির চোখ নিভে গেল। ঘর আবার শান্ত হয়ে গেল। আমি বুঝলাম না, কি হল। আমি স্বপ্ন দেখলাম, নাকি সত্যি কিছু ঘটল?
আমি তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে বাড়ি ফিরলাম। পরের দিন সকালে খবর এলো যে ৩জন ছেলে রুদ্রকে মারধর করেছিল তারা রাতে গাড়ি চালাচ্ছিল। তাদের গাড়ি একটা ট্রাকের সাথে সংঘর্ষ হয়েছে। ৩জনই গুরুতর আহত, হাসপাতালে ভর্তি। ডাক্তার বলেছে তারা হয়তো কখনো সম্পূর্ণ সুস্থ হবে না। তাদের একজনের পা ভেঙে গেছে, আরেকজনের মেরুদণ্ডে আঘাত। আমি শুনে হতবাক হয়ে গেলাম। সত্যি মূর্তি সত্যিই কাজ করেছে। আমি একই সাথে খুশি আর ভয় পেলাম। আমার সন্তানরা নিরাপদ, কিন্তু আমি কি করেছি? পরের কয়েকদিন সবকিছু স্বাভাবিক হয়ে গেল। রুদ্র নির্বাচনে জিতল, কেউ আর তাকে হুমকি দিল না। তন্নি নিরাপদে স্কুলে যাচ্ছে, কিন্তু আমি নিজেকে ভালো অনুভব করছিলাম না। আমার শরীর দুর্বল লাগছিল। আয়নায় দেখলাম আমার চুলে সাদা চুল বেড়ে গেছে, মুখে বলিরেখা দেখা যাচ্ছে। আমি বুঝলাম মূর্তি আমার আয়ু নিচ্ছে। ধীরে ধীরে আমি বুড়ো হচ্ছি, কিন্তু আমি কাউকে কিছু বলতে পারছিলাম না। স্বামী জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো? আমি বললাম, হ্যাঁ, শুধু একটু ক্লান্ত। ১ সপ্তাহ পর শ্বশুরজি আমাকে ডেকে নিলেন। আমরা একা ছিলাম। তিনি বললেন, তুমি সেই মূর্তির কাছে গিয়েছিলে? আমি চমকে উঠলাম। আপনি কি করে জানলেন? তিনি বললেন, তোমার মুখ দেখে বুঝলাম তুমি বুড়ো হয়ে যাচ্ছ দ্রুত। এটা মূর্তির অভিশাপ। তুমি কি করেছ? আমি সব কিছু বললাম। শ্বশুরজি মাথায় হাত দিলেন। তিনি বললেন, তুমি বড় ভুল করেছ। সেই মূর্তি একবার সক্রিয় হয়ে গেলে আর থামানো যায় না। এখন তোমার ১০ বছর নিয়ে নেবে, কিন্তু যদি তুমি আবার কখনো তার কাছে যাও, তাহলে সে আরও বেশি নেবে। আমি কাঁদতে লাগলাম। আমি কি করব? শ্বশুরজি বললেন, একটাই উপায়। তুমি সেই মূর্তির চোখের রুবি খুলে নিয়ে নদীতে ফেলে দাও, তাহলে মূর্তির শক্তি কমে যাবে, তোমার উপর থেকে অভিশাপ উঠে যাবে। কিন্তু তুমি যে ১০ বছর হারিয়েছ, সেটা আর ফিরে পাবে না। আমি বললাম, আমি যাব, আমি সেই রুবি খুলে ফেলে দেব। কিন্তু পরের দিন আরেকটা সমস্যা দেখা দিল। তুন্নি হঠাৎ অসুস্থ হয়ে পড়ল, উচ্চ জ্বর। ডাক্তার পরীক্ষা করে বলল, এটা একটা বিরল রোগ, খুব বিপজ্জনক। চিকিৎসা না হলে মারা যেতে পারে, কিন্তু চিকিৎসা খুব ব্যয়বহুল, প্রায় ৫০ লক্ষ টাকা লাগবে। আমরা মধ্যবিত্ত পরিবার, এত টাকা কোথায় পাব? স্বামী সব জায়গায় ধার করার চেষ্টা করল, কিন্তু পর্যাপ্ত টাকা জোগাড় হল না। আমি আবার সেই মূর্তির কথা ভাবলাম, হয়তো সে আমাকে টাকা দিতে পারে। কিন্তু শ্বশুরজি আমাকে থামালেন। তিনি বললেন, না, তুমি আর সেই মূর্তির কাছে যেতে পারবে না, আমি অন্য উপায় বের করব। কিন্তু কি উপায়? তন্নির অবস্থা খারাপ হচ্ছিল প্রতিদিন। ডাক্তার বলল, আরও ৩ দিনের মধ্যে চিকিৎসা শুরু না হলে হাত থেকে বেরিয়ে যাবে। আমি মরিয়া হয়ে পড়লাম। আমি রাতে শ্বশুরজির সাথে কথা বললাম। আমি বললাম, আমি আবার সেই মূর্তির কাছে যাব, আমার মেয়েকে বাঁচাতে হবে। শ্বশুরজি বললেন, তাহলে তুমি আরও বেশি মূল্য দিতে হবে, হয়তো তোমার পুরো জীবন চলে যাবে। আমি বললাম, তাও চলবে, আমার মেয়ে বাঁচলে হলো। শ্বশুরজি আমার হাত ধরলেন। তিনি বললেন, না, আমি যাব। আমি অবাক হলাম। আপনি? তিনি বললেন, হ্যাঁ, আমার বয়স হয়েছে, আমার আয়ু কিছু কমে গেলেও সমস্যা নেই, কিন্তু তুমি তরুণী, তোমার এখনও অনেক জীবন বাকি, তোমার সন্তানদের তোমার দরকার। আমি যাব সেই মূর্তির কাছে। আমি বললাম, না বাবা, আপনি যাবেন না, আমি যাব। কিন্তু শ্বশুরজি শুনলেন না। সেই রাতেই তিনি পুরনো বাড়িতে গেলেন। আমি তাকে থামাতে পারলাম না। পরের দিন সকালে খবর এলো, রাতে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫০ লক্ষ টাকা এসেছে। কোথা থেকে এলো কেউ বুঝতে পারল না, একটা অজানা সোর্স থেকে। আমি বুঝলাম শ্বশুরজি সেই মূর্তির কাছে গিয়েছিলেন। আমরা তাড়াতাড়ি তন্নির চিকিৎসা শুরু করলাম। ডাক্তাররা বলল, ঠিক সময় শুরু হয়েছে, তন্নি সুস্থ হয়ে যাবে। কিন্তু শ্বশুরজির অবস্থা খারাপ হতে লাগল। তিনি দ্রুত বুড়ো হয়ে যাচ্ছিলেন, তার চুল সাদা হয়ে গেল, মুখে গভীর বলিরেখা পড়ল। তিনি হাঁটতে পারছিলেন না, কথা বলতে কষ্ট হচ্ছিল। আমি তার কাছে গেলাম। আমি কাঁদতে কাঁদতে বললাম, বাবা, আপনি কেন এটা করলেন? তিনি হাসলেন, দুর্বল হাসি। তিনি বললেন, কারণ তুমি আমার বৌমা, তুমি আমার পরিবারের অংশ, আমি তোমাকে ভালোবাসি। যখন হাসপাতালে আমি বলেছিলাম তোমাকে নিয়ে পালিয়ে যাব, সেটা কোনো খারাপ অর্থে ছিল না। আমি বলতে চেয়েছিলাম, তুমি আমার কাছে খুব প্রিয়, তুমি একজন ভালো মা, ভালো বউ, ভালো মানুষ। আমি চাই তুমি সুখে থাকো। আমি আরও জোরে কাঁদতে লাগলাম। আমি বললাম, আমি এখনই পুরনো বাড়িতে যাব, আমি সেই রুবি খুলে ফেলে দেব, আপনার অভিশাপ উঠে যাবে। তিনি বললেন, না, এখন আর সময় নেই, আমার আয়ু প্রায় শেষ। কিন্তু তুমি যাও, তুমি সেই রুবি খুলে ফেলো, যাতে আর কেউ এই মূর্তির ফাঁদে পড়ে না যায়। আমার ডায়েরিতে সব লেখা আছে কিভাবে করতে হবে। আমি রুদ্রকে ডাকলাম, আমরা দুজনে একসাথে পুরনো বাড়িতে গেলাম। আমি তাকে সব কিছু বললাম। রুদ্র প্রথমে বিশ্বাস করতে পারল না, কিন্তু যখন আমরা সেই গোপন ঘরে পৌঁছলাম,
যখন সে সেই মূর্তি দেখল তখন সে বুঝল এটা সত্যি। আমরা দাদুর ডায়েরি মতো কাজ করলাম। আমরা দুজনে মিলে সেই মূর্তির চোখের রুবি দুটো খুলে নিলাম। রুবি দুটো খুব ভারী ছিল, যেন জীবন্ত। আমরা সেগুলো একটা থলেতে রাখলাম। তারপর আমরা গাড়ি চালিয়ে নদীর ধারে গেলাম। গঙ্গা নদী, প্রবাহমান জল। আমরা দুজনে মিলে সেই রুবি দুটো জোরে ছুঁড়ে নদীতে ফেললাম। রুবি দুটো জলে পড়ে ডুবে গেল। হঠাৎ একটা উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল, আকাশে বিদ্যুৎ চমকালো, একটা গর্জন শব্দ হল। তারপর সবকিছু শান্ত হয়ে গেল। আমি অনুভব করলাম আমার শরীর থেকে একটা বোঝা নেমে গেছে। আমি হালকা অনুভব করলাম। আমরা বাড়ি ফিরলাম। শ্বশুরজি তখনও বেঁচে ছিলেন, কিন্তু খুব দুর্বল। আমি তার হাত ধরলাম। আমি বললাম, বাবা, আমরা রুবি ফেলে এসেছি, মূর্তির শক্তি এখন শেষ। তিনি হাসলেন। তিনি বললেন, ভালো, এখন আর কেউ এই মূর্তির ফাঁদে পড়বে না। তোমরা সবাই নিরাপদ। আমি নিশ্চিন্তে মরতে পারব। আমি কাঁদতে লাগলাম। আমি বললাম, আপনি মরবেন না বাবা। কিন্তু তিনি শান্তিতে হাসলেন। তিনি বললেন, সবাইকে একদিন মরতে হয়। আমি আমার পরিবারকে রক্ষা করতে পেরেছি, এটাই যথেষ্ট। তোমরা সবাই সুখে থেকো, একে অপরকে ভালোবাসো। সেই রাতে শ্বশুরজি মারা গেলেন, শান্তিতে, হাসি মুখে। আমরা সবাই কাঁদলাম, কিন্তু আমরা জানতাম তিনি একজন নায়ক ছিলেন। তিনি তার পরিবারের জন্য তার জীবন দিয়েছিলেন। তন্নি সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। রুদ্র তার পড়াশোনা শেষ করল। আমার শরীরও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো। যদিও আমি 10 বছর হারিয়েছি, কিন্তু আমার সন্তানরা নিরাপদ। আমরা সেই পুরনো বাড়ি বিক্রি করে দিলাম। নতুন মালিকদের কাছে কিছুই বললাম না, কারণ সেই গোপন ঘরের মূর্তি এখন শক্তিহীন, শুধু একটা পাথরের মূর্তি, আর কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু আমি কখনো ভুলব না সেই রাতের কথা, যখন শ্বশুরজি হাসপাতালে আমার হাত ধরে বলেছিলেন, তুমি ছাড়া আমার বেঁচে থাকার কোনো মানে নেই। আমি এখন বুঝি তিনি কি বুঝাতে চেয়েছিলেন। তিনি আমাকে প্রেমিকার মতো ভালোবাসতেন না, তিনি আমাকে তার মেয়ের মতো ভালোবাসতেন। একজন পিতা যেভাবে তার সন্তানকে ভালোবাসে, তার সন্তানের জন্য জীবন দিতে পারে। এবং সেই পানি যেটা বেরিয়ে গেছিল, সেটা ছিল আমার চোখের জল, আমার শ্বশুরের জন্য, আমার মেয়ের জন্য, আমার পুরো পরিবারের জন্য। সেই রহস্যময় রাতের ঘটনা আমাদের সবাইকে আরও কাছে নিয়ে এসেছে। আমরা বুঝেছি পরিবার মানে কি, ভালোবাসা মানে কি, এবং ত্যাগ মানে কি। আজও যখন আমি আয়নায় তাকাই, আমি দেখি আমার চুলে কিছু সাদা চুল আছে, আমার মুখে কিছু বলি রেখা আছে। সেগুলো দেখে আমার মনে পড়ে সেই রাতের কথা, সেই মূর্তির কথা, শ্বশুরজির ত্যাগের কথা। এবং আমি হাসি, কারণ আমার পরিবার নিরাপদ, আমার সন্তানরা সুখী, এটাই সবথেকে বড় পুরস্কার।